আসসালামু আলাইকুম। এখন আমরা ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটা সমাধান করাবো। তার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমাদের ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো চলো আমরা সমাধানে চলে যাই। ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনে দেখো উদ্দীপকটা কি বলছে। একটা গাড়ি দেওয়া আছে যার আদিবেগ বলছে 10 মিটার পার সেকেন্ড এবং আরেকটা গাড়ি বি দেওয়া আছে যার আদিবেগ বলছে 5 মিটার পার সেকেন্ড। দুইটা গাড়ি কিন্তু একই দিকে মুভ করতেছে, তাহলে দুইটা আদিবেগ কিন্তু পজিটিভ। এখন উদ্দীপক বলেছে বস্তুদ্বয়ের ভর যথাক্রমে, দেখো খেয়াল করো, আমরা একটু উদ্দীপকটা পড়ি। দেখো কি বলেছে, বস্তুদ্বয়ের ভর যথাক্রমে M1 12 কেজি, M2 হচ্ছে 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে, দুটো সংঘর্ষ ঘটে এবং হচ্ছে আমি এখানে লিখে দিই এটা 12 কেজি, এটা হচ্ছে 8 কেজি M1 M2। এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো, মানে মিলিত বেগ বলছে, মিলিত হয়ে চলে যায়। তো প্রথম কোশ্চেন করলো জড়তা কাকে বলে। জড়তা বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছাকে বলে জড়তা। সেটা হচ্ছে যে কোনো বস্তু হইতে পারে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পেয়েছি। তাহলে কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছে বা প্রবণতাকে বলা হচ্ছে জড়তা। আচ্ছা, খ নম্বরে আমরা দেখলাম কি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। এন্ড ঘর্ষণ বল বলতে কি বুঝি, প্রত্যেকটা বলের বিপরীতে বা বিরুদ্ধে যে বল থাকে সেটাকে ঘর্ষণ বল বলি এবং এটা একটা প্রয়োজনীয় উপদ্রব্য, মানে হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়। এখন খেয়াল করো, এটাকে আমাদের উদাহরণ দিয়ে বলতে পারি বা নর্মালভাবে ব্যাখ্যা করে বলতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে যে গাড়িগুলা চলে বা হচ্ছে জাহাজ বলো, যে কোনো যেগুলো যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, সকল গাড়িগুলো যখন চলে এই ঘর্ষণ বলের কারণেই কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয় এবং সেখানে হিউজ পরিমাণে পেট্রোল বা তেল বা যেগুলো দিয়ে আসলে যান্ত্রিক শক্তি কাজ করে সেই শক্তিটা ওয়েস্ট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বলের কারণে কিন্তু শক্তির অপচয়টা হচ্ছে। তাহলে এটা আমাদের জন্য আসলে দরকার না হইলেই হয়, ভালো হয় আমাদের জন্য। কিন্তু অপরপক্ষে একটা মেইন পয়েন্ট হচ্ছে এই ঘর্ষণ বল ছাড়া কিন্তু ম্যাক্সিমাম কাজ করা সম্ভব নয়। যেমন আমরা হাঁটা চলা বলো বা গাড়ি রাস্তায় চলে, এটাতে ঘর্ষণ বল ছাড়া কখনোই সম্ভব নয়, ব্রেক করতে পারবে না। বা হচ্ছে আমরা যে চেয়ারে বসি বা যখন আমরা বিল্ডিং বড় বড় দালান কোঠা তৈরি করি সেখানেও ঘর্ষণ বলের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে ঘর্ষণ বল ছাড়া কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কোনো কাজই করতে পারবো না। এই জন্য ঘর্ষণ বল আমাদের জন্য প্রয়োজনীয় উপদ্রব। আমাদের এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তোমরা একটু এটা থেকেও দেখে নিতে পারো আমাদের বইয়ে। এই যে তাই বলা যায়, বিবেচনা করা যায় ঘর্ষণ বল হচ্ছে একটি প্রয়োজনীয় উপদ্রব। চলো তৃতীয় কোশ্চেনে চলে যাই। বলেছে ঘর্ষণের পরে বস্তুদের মিলিত বেগ কত। তাহলে আমাদের মিলিত বেগ বের করতে হলে আমরা আগে ক্যালকুলেশনগুলো করে নিই, কী কী দেওয়া আছে একটু দেখে নিই। চলো, মিলিত বেগ বের করতে হলে আমাদের মানগুলো আগে লিখে নিই। চলো, মিলিত বেগের জন্য এখানে দেখো কী কী দেওয়া আছে। M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, E1 দেওয়া আছে, E2 দেওয়া আছে। তাহলে মিলিত বেগ V ইকুয়ালস টু হোয়াট, একটা, দুটার বেগ কি একটাই হবে। তাহলে যদি আমরা এখানে খেয়াল করো, দেখো কী দেওয়া আছে। এখানে M1 দেওয়া আছে 12 কেজি, M2 দেওয়া আছে 8 কেজি। M1 12, M2 হচ্ছে কত বলো তো 8। তাহলে M1 12 কেজি, M2 হচ্ছে 8 কেজি দেখলাম আমরা। তাহলে লিখে ফেলি M1 12, M2 হচ্ছে 8 কেজি। এগুলো লিখে ফেলো তোমরা, দেওয়া আছে দেখলাম। আর E1টা দেখো, খেয়াল করো E1 কত আছে একটু আমরা দেখি। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে E1 দেওয়া আছে হচ্ছে একটু উপরে আছে, এটা একটু দেখো, E1 দেওয়া আছে হচ্ছে 10 আর E2 দেওয়া আছে 5। তাহলে দুটো একই দিকে, তাহলে দুটো ধনাত্মক হয়ে যাবে। 10 মিটার পার সেকেন্ড, এটা 5 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগ বের করবো। আমরা জানি মিলিত বেগ সূত্র একটাই, V ইকুয়ালস টু M1 U1 প্লাস M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। এখানে M1 কত আছে বলো দেখি, 12, U1 হচ্ছে দেওয়া আছে 10 প্লাস M2 হচ্ছে 8, U2 হচ্ছে 5। M1 কত বলো দেখি, 12 প্লাস 8। মানে ক্যালকুলেশন করো সবাই একটু, দেখো কত আসে। 12 × 10 প্লাস 40 ভাগ 20, 8 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগ হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। দুইটা গাড়ি কী হবে বলো দেখি, একত্রে হয়ে 8 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তাহলে আমাদের সমাধানটা চলো দেখি, সমাধানে কি, বইয়ের সমাধানে আমরা কি করেছি একটু লক্ষ্য করো। দেখো 8 মিটার পার সেকেন্ড। তো এই দেওয়া আছে, এগুলো তোমরা ডান পাশে লিখতে পারো, প্রথমেও লিখতে পারো, অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা চলো এখন চলে যাচ্ছি ফোর্থ কোশ্চেনে। কি বলেছে চলো দেখি। ফোর্থ কোশ্চেনে বলা হয়েছে যে সংঘর্ষটি
খেয়াল করো সবাই, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক ছিল কি না। এখন সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কি না এটা কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? যখন গাড়ি দুইটার গতিশক্তি, আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান হবে, তখন গাড়িটার কি বলতো সংঘর্ষটি স্থিতিস্থাপক হয়। তাহলে আমাদের এখন কী বের করতে হবে? গাড়িটার আদি গতিশক্তি বের করতে হবে এবং শেষ গতিশক্তি বের করতে হবে। বের করার পর আমরা বলতে পারবো যে আসলে স্থিতিস্থাপক হয়েছে কি হয়নি। তাহলে উপরে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো দিয়েই আমরা করে ফেলবো ঘ নাম্বারটা। চলো, সো ঘ নাম্বারটা আমরা ডেটাগুলো দিয়ে করে ফেলবো। যদি আমরা ডেটাগুলো দিয়ে করি, খেয়াল করো এইগুলো আমরা একটু সাইডে রেখে দিলাম, আমরা একটু এটা দিয়েই করি। তাহলে মিলিত বেগ হচ্ছে, আমরা মিলিত বেগ পেলাম 8, তাই না? এটা হচ্ছে পেয়েছি 8 মিটার পার সেকেন্ড। মিলিত বেগ মানে হচ্ছে কিন্তু প্রথমটার শেষ বেগ যা, দ্বিতীয় শেষ বেগ কী বলতো তা। তাহলে আদি গতিশক্তি বের করি। আদি গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। মানগুলো বসাই ফেলি আমরা। হাফ m1 এর মান ছিল কত? 12, u1 এর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস হাফ m2 হচ্ছে 8 আর u2 হচ্ছে 5 স্কোয়ার। সো খেয়াল করো, একটা মান ক্যালকুলেশন করো, দেখো চলে আসবে। তাহলে 700 আদি গতিশক্তি কিন্তু, হ্যাঁ গতিশক্তি একক হচ্ছে কি বলতো? জুল। তাহলে হচ্ছে এটা আদি গতিশক্তি বের করে ফেললাম আমরা। এখন যদি আমাদের বের করতে হয় কি বলতো? শেষ গতিশক্তি বের করতে হয়। তাহলে আমরা চলো করে ফেলি। শেষ গতিশক্তি করবো আমরা। আবার শেষ গতিশক্তি, একটা গাড়ির শুরু গতিশক্তি এবং শেষ গতিশক্তি মিলিত সমান হলেই স্থিতিস্থাপক হয়েছে। তাহলে হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। এখানে তো v1 v2 হতো, বাট দুটা মিলিত বেগ বলে আমরা v কিন্তু একটাই লিখছি। যদি আলাদা v1 v2 হতো তাহলে আমি v1 v2 লিখতাম। সো হাফ m1 ছিল, দেখো খেয়াল করো কত ছিল? m1 ছিল 12, m2 হচ্ছে 8। m1 12, মিলিত বেগ ছিল 8 স্কোয়ার, হাফ m2 ছিল 8 আর বেগও ছিল, মিলিত বেগ হচ্ছে 8। সো আমরা ক্যালকুলেশন করে ফেলি। এটা হচ্ছে 6, আগে কাটলে হচ্ছে হবে 4। তাহলে করে ফেলো 640 640 জুল। তাহলে দেখলাম আমরা দুটা কিন্তু সমান না। দেখো দুটা কিন্তু সমান না। এটা ছিল কত বলো তো? এটা ছিল 700, এটা হচ্ছে 640। তাহলে আমাদের কোশ্চেনে করছে কি বলো দেখি? কোশ্চেনে বলেছে যে সংঘর্ষটিকে স্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি স্থিতিস্থাপক কখন হবে? যখন আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সমান হবে, তখন স্থিতিস্থাপক হবে। তাহলে আমরা এটা বলতে পারি যেহেতু সমান হয়নি, তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক ছিল না।